সৌন্দর্য বাড়ানোর জন্য কোনো রেমেডি? এটা আজকের যুগে তাহলে বিউটি পার্লার গুলো পেছনে ছুটবে। শোবার ঘরে এই যে আয়না রাখা, এটা নাকি ভালো না। আচ্ছা, ধন সম্পত্তির জন্য বাস্তুর কিছু টিপস? ঘরের দরজা থেকে শুরু করে শোবার ঘর পর্যন্ত কিছু জিনিস একটু পরিবর্তন করলে জীবনে যে আসলে কত বড় পরিবর্তন আসে, আজকে আমরা সেটাই জানবো। এবার প্রশ্ন হচ্ছে, আজকে আমি বাস্তু নিয়ে কেন এত কথা বলছি? কারণ আমরা যেই জায়গায় বা যেই ঘরে থাকি সেটা কিন্তু শুধু থাকার জায়গা নয়, সেই জায়গাটা কিন্তু আমাদের জীবনের অনেক পরিবর্তন আনতে পারে। আর আজকের পডকাস্টে আমরা সেটা নিয়েই কিছু বিশেষ তথ্য জানব। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো পডকাস্ট উইথ প্রীতি। আর আজকে আমাদের বিশেষ অতিথি সুরজিৎ ব্যানার্জি, অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি। কেমন লাগছে স্যার? খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা শুরুতেই বাস্তুতে চলে যাব। বাড়ির সদর দরজা সেটা কোন দিকে হওয়া ভালো? অ্যাকচুয়ালি বাস্তু শাস্ত্রটা আমরা সম্পর্কে জানি। বাস্তু হচ্ছে স্থাপত্য বিজ্ঞান। বাস্তু মানে আমরা যেখানে বাস করি, আর শাস্ত্র অর্থ হচ্ছে স্থাপত্য বিজ্ঞান। বহু প্রাচীনকাল থেকে মুনি ঋষিরা পর্ণকুটিরে থেকেছে, কিন্তু তারা বড় বড় অট্টালিকার বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার করে দিয়ে গেছে। সেটা আপডেট ভার্সন হতে 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 এখন বাস্তু শাস্ত্রে এসেছে। বাস্তু সম্পর্কিত এখন আর্কিটেকচার যা কিছু হয় বাস্তুসম্মত ভাবে হয়। মানুষ এখন অনেক কনসাস হয়ে গেছে। বাস্তুর মধ্যে 5টা পঞ্চভূত আছে, আমরা জানি 5টা এলিমেন্ট: ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, আকাশতত্ত্ব, বায়ুতত্ত্ব। যেমন আমাদের দেহেতে সোডিয়াম কমে যায়, মাথা ঘোরে, হসপিটালে ভর্তি হতে হয়, তেমন বাস্তুর মধ্যে এই 5টা এলিমেন্টের মধ্যে যদি একটা কোনো ল্যাক হয় তাহলে বাস্তুশাস্ত্র কিন্তু ডিফেক্ট হয়। এবার এক একটা এলিমেন্ট কিছু কিছু জিনিসের জন্য দায়ী হয়ে থাকে। তোরা সদর দরজা, যেখান থেকে আমরা ঢুকলাম বা এন্ট্রেন্সটা নিলাম, তাহলে আমি পজিটিভ অরা বা নেগেটিভ অরা বাইরে থেকে ফিরছি, পথিক আমি ক্লান্ত, বটগাছের ছায়াতে যেমন পথিক ক্লান্ত হয়ে আশ্রয় নেয়, তেমন মানুষ তো সারাদিন পরিশ্রম করার পর বাড়িতে ফেরে আশ্রয়ের জন্য। কিন্তু এন্ট্রেন্সের মুখে আমি নেগেটিভ অরা নিয়ে ঢুকছি, সারাদিন আমার নেগেটিভ অনেক অরা, সেই অরাটা নিয়ে আমি এন্ট্রেন্সের মুখে ঢুকলাম, আমার এন্ট্রেন্সটাও নেগেটিভ আছে, সুতরাং বিষে বিষে বিষক্ষয় হয়ে গেল। তাহলে পূর্ব দিকের জায়গাতে আমি যদি এন্ট্রেন্স করি ভালো, দক্ষিণ দিকেও হতে পারে আমার এন্ট্রেন্স, কিন্তু আমার পশ্চিম দিকে যদি এন্ট্রেন্স হয় বা উত্তর দিকে যদি আমার এন্ট্রেন্স হয়, সেক্ষেত্র থেকে কিন্তু কিছুটা হলেও ডিমার্টালাইজ হলো। কারণ উত্তর দিকটা থেকে মানি ফ্লো আসে, পয়সা আসে। আচ্ছা, দেখবে আমরা অ্যাকচুয়ালি বাস্তুতে 16টা দিশা দেখি, তার মধ্যে মেনলি আমরা 4টে দিশা দেখবো এবং তার সঙ্গে আরো 4টে দিশা আমরা দেখবো, 4টে দিক, 4টে কোণ। যেমন নর্থ ইস্ট, নর্থের একটা পার্ট, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট। এবার আমরা কোণগুলোকে করবো নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট। তাহলে 4টে কোণ, 4টে দিক। তাহলে এই 8টা দিকের উপরে কিন্তু আমরা বাস্তুটা মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি করে ফেলবো। এর মধ্যে আমরা এন্ট্রেন্স, কাউ দেখা গেল পূর্ব দিকে এন্ট্রেন্স করতে পারছে না, তার এন্ট্রেন্সটা নর্থ ইস্টের কর্নারে হয়ে গেল। নর্থ ইস্টের কর্নার জানতে হবে বাস্তুদেবতার মাথা। আচ্ছা, তাহলে বাস্তুদেবতার মাথার উপর দিয়ে তুমি পা দিয়ে ঢুকছো, তাহলে একজন মাথার উপর দিয়ে পা দিয়ে ঢুকলে বাস্তুদেবতার উপর সমস্ত ভগবান দেবদেবতা বসে আছে তার পিঠের ওপর, সেইভাবেই তাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছিল। তো সেই জায়গা থেকে সকলের ওপরে তুমি একটা নেগেটিভ ভাইব্রেশন দিয়েই ঢুকছো, তাহলে সেই জায়গায় তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে সেই বাস্তুতে নানা রকম বিভিন্ন রকম প্রবলেম তৈরি হবে। ইকোনমিক্যাল প্রবলেম, রিলেশনশিপের প্রবলেম। নর্থ ইস্ট কর্নার আমাদের বাস্তুদেবতার মাথা, সেখানে স্পিরিচুয়ালিটির প্রবলেম, ম্যাক্সিমাম হেলথ ইস্যু হয় নর্থ ইস্ট কর্নার যদি এফেক্টেড হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হেলথ ইস্যু হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে, এই জায়গাগুলো সমস্যা তৈরি করে। সুতরাং আমাদের এন্ট্রেন্স অলওয়েজ পূর্ব দিকে করার চেষ্টা করা উচিত, বা আমরা দক্ষিণ দিকেও করতে পারি। উত্তর দিক বা পশ্চিম দিকটা কিছুটা হলেও অ্যাভয়েড করা উচিত, পশ্চিম দিকটা একবারই না। আচ্ছা, এছাড়াও কোনো রেমেডি? যে রেমেডি বলতে সদর দরজার সামনে বিভিন্ন রকম রেমেডি রয়েছে। আমি আমার ক্ষেত্র থেকে আমি রেমেডি বলতে পারি, ঋদ্ধি এবং সিদ্ধি এই দুটো নাম কেশর সিঁদুর দিয়ে ঘি দিয়ে গুলে নিতে হবে একটা অশ্বত্থ পাতাতে। গুলে নিয়ে শুক্রবার দিন নিজের মধ্যমা আঙুল দিয়ে একপাশে ঋদ্ধি একপাশে সিদ্ধি লিখে নিতে হবে। ঋদ্ধি সিদ্ধি এই দুটো অক্ষর আমাদের জীবনে অনেক পজিটিভিটি দিয়ে দেবে। হয়তো শুনে মনে হবে ঋদ্ধি সিদ্ধি লিখলে আমার জীবনের বাস্তুদোষ কমপ্লিট হয়ে যাবে, পড়ে দেখুন, পরীক্ষা প্রার্থনীয়। কারণ আমি যেগুলো বলি সবকিছুই আমার পরীক্ষিত। আমি লোককে বলেছি, লোক উপকৃত হয়েছে, তার ফিডব্যাক নিয়েছি, দেন আমি ইমপ্লিমেন্টেশন করি। তো সেই জায়গা থেকে ঋদ্ধি সিদ্ধি লিখতে খুব সামান্যতম জিনিস, পয়সা খরচার ব্যাপার নেই। একটু সিঁদুর, একটু কেশর ঘি দিয়ে গুলে নিয়ে নিজের মধ্যমা আঙুল দিয়ে শুক্রবার দিন 12টার আগে
এক পাশে ঋদ্ধি, এক পাশে সিদ্ধি, লিখে নিতে হবে, বাস, আর কিছু করতে হবে না। আপনি করে দেখুন কতখানি পজিটিভিটি হয়। নেক্সট, বিভিন্ন রকম রেমেডিস তো রয়েছে, কিন্তু খুব সহজ সাধ্য, যেটা আমাদের হাতের মধ্যে, খুব কষ্টার্জিত নয়, অনেক পয়সা সাপেক্ষ নয়, সেরকম ধরনের করে যদি কিছুটা ভালো থাকা যায়, সেই প্রচেষ্টাই আমি করতে থাকি, এখনো তাই করছি। আচ্ছা, শোবার ঘরে এই যে আয়না রাখা, এটা নাকি ভালো না, এবং তার ফলে মানে অনেক ব্যাড নেগেটিভ অরা জেনারেট হচ্ছে, তো সেটা কি করা যায়? অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, আয়না জল তত্ত্বকে কানেক্ট করে, আয়না রিফ্লেক্ট করে। আমরা পুকুরেতে, যাদের বাড়ির সামনে পুকুর রয়েছে বা যাদের বাড়ির সামনে জলাশয় রয়েছে, আমরা দাঁড়ালে কি হয়, সেই জলাশয় থেকে ছায়াটা দেখতে পাই, ছায়াটা রিফ্লেক্ট করছে আমাকে। তাহলে আয়নাও আমাদের রিফ্লেক্ট করে, আমরা আয়না তো মুখ দেখি, তাহলে মুখ দেখলে আয়না তো রিফ্লেক্ট করছে, তাহলে আয়না ইজ কানেক্টেড ইন দ্য জল তত্ত্ব, জল তত্ত্বের সঙ্গে কানেক্টেড। তাহলে আমি শোবার ঘরে জল তত্ত্বকে কানেক্ট করলাম, শোবার ঘরে জলের কানেকশন রাখলাম, আমি শুয়ে আমার বডি, আমার পা, আমার মস্তক সবকিছু দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে থেকে আমি রোগের ডিপো হচ্ছি, আমার কাজ আটকে যাবে, আমার মানি ফ্লো আটকে যাবে, আমার পয়সার স্বাচ্ছন্দ্য আটকে যাবে, কারণ তোমাকে রিফ্লেক্ট করছে, তোমার নেগেটিভ অরাগুলোকে রিফ্লেক্ট করে দিচ্ছে ওই আয়না। সুতরাং আয়না রাখতে পারেন, আপনার একটা ঘর হতে পারে, কিন্তু আয়নাতে একটা কভার লাগিয়ে রাখুন, যখন দরকার হচ্ছে কভারটা তুলে নিন। এবং আয়না সবসময় নর্থের দেওয়ালে রাখতে হয়, আয়না কখনোই নর্থের ওয়াল বললাম মানি ফ্লো, পয়সা নর্থের দিকে, এর সঙ্গে কালার কিন্তু কানেক্টেড। নর্থের ওয়ালে যদি আপনি গ্রিন কালার করে ফেলেন, আপনার পয়সা আটকে যাবে, গ্যারান্টি, যতজনের আছে। দেখুন পয়সার ইনসাফিসিয়েন্সি আছে, যদি অরেঞ্জ কালার হয়ে যায়, পয়সার ইনসাফিসিয়েন্সি হয়ে যাবেই যাবে। কারণ এগুলো আমার কোনোটাই কথা নয়, শাস্ত্র মতেই আমি কথা বলি, আমার নিজের কোনো পাণ্ডিত্য নেই, সেই পাণ্ডিত্য থেকে আমি বলবো। আমার শাস্ত্র অধ্যয়ন, সেই অধ্যয়ন থেকে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি এসে বলি। তো সেই জায়গা থেকে ওশান ব্লু, এই কালারটা আপনাকে নর্থে করতে হবে। সমুদ্রের জলের যে রং, সেই রং করলে সমুদ্রের মতো আপনার পয়সা ফ্লো হবে। তার মানে কি আমি পরিশ্রম করবো না, আমার পয়সা এসে যাবে, ফ্লো আসবে? না, কখনোই না। কর্ম তো করতেই হবে, কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু রেজাল্ট। কর্মের সঙ্গে ভাগ্যকে কানেক্টেড হতে হবে। আমি শুধু কর্ম করে গেলাম, ভাগ্য সাথ দিল না। অনেকে প্রচুর কর্ম করে যায়, আপনি দেখবেন একই মায়ের দুই সন্তান, একজন ডাক্তার, একজন চাষি, কেন হলো? সেও তো ডাক্তার হতে পারত। কর্ম তার প্রায়শ্চিত্ত, কর্মফল এবং টাইম, যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেমে অনেকে টুইন্স দেখবেন, টুইন্সের মধ্যেও দেখবেন একজন বিরাট বড় ধরে রয়েছে, প্রচুর অর্থের মালিক, একজন কিচ্ছু নেই, কেন হলো? এই কোয়েশ্চেন গুলো কি সাধারণত আমাদের মধ্যে আসে, যে একজন তো কোটিপতি কিন্তু একজন দিন আনে দিন খায়, কেন? তার টাইম ফ্রেম এবং তার পূর্বজন্মের প্রাপ্ত ফল তাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, তার ভোগান্তি ওইটুকুন আছে, তাকে ভুগতেই হবে। সেই জন্যই গীতায় খুব ভালো একটা কথা রয়েছে, একং শাস্ত্রং দেবপুত্র গীতম, একং দেবপুত্র এব, এক মন্ত্রতস্য নাম আমি জানি, কর্মপেক্ষম তস্য দেবস্য সেবা। মানে কাজই হচ্ছে দেবের সেবা, কাজ করো, দেবের সেবা করো, নিজের ভাগ্য অটোমেটিক্যালি উদয় হয়ে যাবে। তোমাকে কিছু তো কর্ম করতেই হবে, সে সৎকর্ম করো, যাই করো না কেন, তোমার যেটা কাজ তোমায় করতে হবে, ভাগ্য তোমাকে সাথ দেবে, ইজ ইকুয়াল টু তুমি রেজাল্ট পাবে। ভগবানের সেবাই কিন্তু কাজ। আমি বিরাট মূর্তি নিয়ে পুজো আর্চা করলাম, বিরাট মন্ত্র উচ্চারণ করলাম, ভগবান আমাকে কিছু দিল না, এই চিন্তা করলে হবে না। নিঃস্বার্থ হয়ে সমর্পণ করো। এর মধ্যেও সুন্দর কথা, সমর্পণের কথাটা যখন এলো, সমর্পণ মানে তুমি জানো গিরিশ ঘোষ স্টার থিয়েটারের মালিক, পরবর্তীকালে বিবেকানন্দের ভাব শিষ্য, গুরু ভাই, যখন রামকৃষ্ণের কাছে এসেছিল, ঘোড়ার গাড়িতে মদের বোতল ছিল, মদ খেয়ে এসেছিল। আসার পর যখন রামকৃষ্ণ বললো তুই মদ খেয়ে এলি, বলে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তখন রামকৃষ্ণ দেব বললেন তোমার মদের বোতলটা নিয়ে আয়, নিয়ে এসে মা কালীকে সমর্পণ কর। যেদিন সমর্পণ করলেন তারপর দিন থেকে তিনি মদ ছেড়ে দিলেন, এবং একের পর এক তার যতগুলো বদ অভ্যাস ছিল, সব বদ অভ্যাসগুলোই কিন্তু মা কালীর কাছে সমর্পণ করার পর অভ্যাসগুলো চলে যায়। তাহলে তোমাকে সমর্পণ করাটা জানতে হবে। এবার সমর্পণ মানে কি আমি বিবাহোৎসবে সমর্পণ করব না, আত্মার সন্তুষ্টি এবং আত্মার পিউরিফিকেশন, তোমার মধ্যে অনুশোচনা বোধ নিয়ে আসতে হবে, তবে তুমি সেই জায়গায় রিচ করতে পারবে। আমার আজকে রক্তের তেজ আছে বলে আমি লোককে চোখ দেখালাম, পরবর্তীকালে আমারও কিন্তু ওই বুড়ো বয়সটা আসবে, এটা ভাবতে হবে। যেদিন ভাবতে আরম্ভ করবো সেদিন সমাজটাই চেঞ্জ হয়ে যাবে। আবারও পডকাস্টের মাঝেই চলে এসেছি, কি করব বলুন? কারণ আপনারা তো সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে। আচ্ছা, ধন সম্পত্তির জন্য বাস্তুর কিছু টিপস? ধন সম্পত্তির জন্য বাস্তুর টিপ, নর্থের ওয়ালকে অবশ্যই বললাম, কালার থেরাপি, তো যেটা বললাম কালার থেরাপি, তার সঙ্গে সঙ্গে সাউন্ড ভাইব্রেশন আছে, বিভিন্ন রকম সাউন্ড আছে, সেই সাউন্ড ভাইব্রেশনের মাধ্যমেও আমরা
বিভিন্ন রকম সাউন্ড আছে, মেডিটেশন বিভিন্ন রকম সাউন্ড আছে, যে সাউন্ড গুলো নর্থ ইস্ট দেয়ালেতে আমরা যদি হ্যাং করে রাখি, কোনো স্পিকার লাগিয়ে রাখি, ভাইব্রেট হবে। আমরা চাই ভাইব্রেট করতে, যেটা স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে সেই জায়গাটাকে ভাইব্রেট করব। সেই ভাইব্রেট করলে অটোমেটিক্যালি ফ্লো আসবে। কালার, সাউন্ড থেরাপি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে, জিওপ্যাথিক্যাল ট্রেস রয়েছে। ধরো নর্থ ইস্টের যে ওয়াল রয়েছে তাতে জিওপ্যাথিক্যাল ট্রেস রয়েছে, আমরা জানি না। জিওপ্যাথিক্যাল ট্রেসটা কি? মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে গিয়ে আমি বাস্তু খনন করেছি, সেই জায়গা থেকে ওই ওয়ালটা ওই জায়গাতেই বিচ্ছা তুলে ওই ওয়ালটা তৈরি হয়েছে, নর্থের দেয়ালটা তৈরি হয়েছে। তাহলে ওর থেকে আমার নেগেটিভ রে আসছে, আমার পয়সা আটকে যাচ্ছে, আমি লোনে জড়িয়ে যাচ্ছি, আমি লোকের কাছ থেকে দেনা করে ফেলছি, আমি লোকের পয়সা শোধ করতে পারছি না, এতগুলো কমপ্লিকেশন এসে যাচ্ছে, ফ্যামিলির মধ্যে বিভিন্ন রকম মানসিক যন্ত্রণা তৈরি হচ্ছে। তাহলে আমরা প্রথমে জিওপ্যাথিক্যাল ট্রেস নিউট্রালাইজেশন করবো। কি করে করবো? স্ক্যান করবো বাস্তু, ওই ওয়ালটাকে গিয়ে স্ক্যান করলাম, করার পর আমরা জিওপ্যাথিক্যাল ট্রেস নিউট্রালাইজ করলাম। জিওপ্যাথিক্যাল ট্রেস নিউট্রালাইজেশন রড পাওয়া যায়, সেই রডটা দেয়ালের মধ্যে এনহ্যান্স করা হয়। আমাদের কলকাতা শহরে খুব একটা প্রচলিত নয়, কিন্তু আউট অফ ক্যালকাটা, ব্যাঙ্গালোর, দিল্লি বিভিন্ন জায়গায় এই কাজটা কিন্তু প্রচলিত রয়েছে। এছাড়া আমি কিছুই করতে পারছি না, বুঝে উঠতে পারছি না, আমার কাছে পয়সাও সেরকম নেই, কোনো বাস্তুবিদকে ডেকে নিয়ে আসবো, সে এসে স্ক্যান করবে, আমার সেই সামর্থ্যও নেই। আমি অটোমেটিক্যালি করবো কি করে? তখন আমরা কি করবো? তখন আমরা ধনলক্ষ্মীর ছবি, পিকচার, ধনলক্ষ্মীর ছবি বা ধনমন্ত্রীর ছবি, গোল্ডেন ফ্রেমে 9x9, 9x9 মানে সমান হবে স্কোয়ারটা, সেরকম একটা পিকচার আমি গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে রাখবো। এটা রাখতে পারি। আমি হাইয়েস্ট কারেন্সির নোট রাখতে পারি। এখন আমাদের কাছে হাইয়েস্ট কারেন্সি 500 টাকা নোট, সেটাকে আমরা একটা ব্ল্যাক কালারের কোন রকম ফ্রেম করে সেই হাইয়েস্ট কারেন্সির নোটটাকে আমরা যে ব্ল্যাক ফ্রেমেতে আটকে আমি নর্থের দেয়ালে আটকে রাখতে পারি, পয়সার ফ্লো আসবে। আমি কিছুই পাচ্ছি না, আমি বোকা ভাঁড় কিনে নিয়ে আসবো, যেটাকে বিকি ব্যাংক বলা হয়, মেলায় পাওয়া যায় মাটির বোকা ভাঁড়। আগেকার দিনের ছোট আমরা বাচ্চাবেলা কিনে নিয়ে আসতাম, পয়সা যেমন 10 পয়সা 20 পয়সা, ওই রকম একটা বিকি ব্যাংক কিনে নিয়ে আসবো, নিয়ে এসে আমি নর্থের ওয়ালে রেখে দেবো, হাত দেবো না, তাতে আমি 100 টাকার একটা নোট রেখে দেবো। আপনি করে দেখুন, উইদিন 45 days ইউ উইল গেট দ্য রেজাল্ট। বাহ, অনেক রকম রেমেডিজ রয়েছে, আমি খুব অর্ডিনারি রেমেডিজ গুলো বললাম। আমার কাছে কিছু নেই, আমি কাউকে ডাকতে পারছি না, আমি এই কাজগুলো করে দেখবো। খুব ইজি ব্যাপার, বিরাট টাকা খরচা না, আমি করতেই পারি, শুধু একটু সময় দিয়ে তো আমি দেখতেই পারি 45 days এর মধ্যে আমার ডেভেলপমেন্ট হয় কিনা। প্রথম কথা কিন্তু কালারটা আমাকে দেখতে হবে, কালারটা কিন্তু মাস্ট। কালার থেরাপি কিন্তু একটা বিরাট ভাইটাল রোল প্লে করে আমাদের জীবনযাত্রার সঙ্গে। দেখবে তুমি যতগুলো স্কুল বাস আছে সবগুলোই ম্যাক্সিমাম হলদে স্কুল বাস। কলকাতার মধ্যে দেখেছো এটা কখনো তলিয়ে দেখেছো? বাস কেন হলদে? স্কুল বাসগুলো অন্য কালার হচ্ছে না কেন? ম্যাক্সিমাম স্কুল বাস হলদে কেন হয় এটা? কেন বলো? বৃহস্পতি। আচ্ছা, হলুদ কালার ইজ কানেক্টেড উইথ বৃহস্পতি। তাহলে বৃহস্পতি আমাদের পড়াশোনার তো কারক, সেই জন্য প্রত্যেকটা বাস, ম্যাক্সিমাম বাস দেখবে তুমি হলদে কালারের। তুমি নিশ্চয়ই দেখবে, হ্যাঁ বিভিন্ন রকম কালার হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাসগুলো কিন্তু হলুদ বাসগুলো ম্যাক্সিমাম কানেকশনই হচ্ছে বৃহস্পতি কানেকশন। আচ্ছা, সেই বৃহস্পতি কানেক্ট মানে যেহেতু এডুকেশন সেক্টরকে রিপ্রেজেন্ট করছে, সেই জন্য ইয়েলো কালার ইজ কানেক্টেড। আচ্ছা, বাথরুম কোন দিকে হওয়া ভালো আর কোন দিকে হওয়া খারাপ? দেখো, প্রথম কথা বলো, প্রথমেই মাইনাস পয়েন্ট হচ্ছে নর্থ ইস্ট কর্নারের বাথরুম পাইখানা। বাথরুম যদি নর্থ ইস্ট কর্নারে হয়ে যায়, মারাত্মক সমস্যায় পড়ে গেল। বাস্তুর যাই পজিশনই খারাপ হোক না কেন, নর্থ ইস্ট কর্নারে বাথরুম, টয়লেট সমস্যা। কিন্তু কেউ যদি করে ফেলেছে, সেক্ষেত্রে থেকে ছোটখাটো আমি একটা রেমেডি বলে যাই। 4টে ওয়ালে 4টে ছোট ছোট মিরার, 20 টাকা 10 টাকা 20 টাকা করে কিনতে পাওয়া যায়। আয়না, ছোট ছোট আয়না প্রপোর্শনালি লাগিয়ে দেবো। মানে একটা ওই দেয়ালে যদি একটা আয়না লাগাই, এই দেয়ালে বাথরুমের ভেতরেতে, বাথরুমের ভেতরে 4টে ওয়াল, 4টে ওয়ালেতে একদম সমান সমান করে 4টে আয়না চারদিকে লাগিয়ে দেবো। তাহলে রিফ্লেক্ট করবে, 4টে আয়না 4 জনকে রিফ্লেক্ট করবে। মানে ওই আয়নাটা যদি এই আয়নাকে রিফ্লেক্ট করে, ওই আয়নাটা এই আয়নাকে রিফ্লেক্ট করে, তাহলে বাস্তুটা, ওই বাথরুমটা ব্যালেন্স হয়ে যাবে। পাচ্ছি না, আয়নাও লাগাতে পারছি না। আমার যে কমট রয়েছে, সেই কমটে আমার নর্থ ইস্ট কর্নারে যদি বাথরুম হয়, তাহলে আমি ওইখানে একটা গ্রিন কালারের ওয়াটারপ্রুফ যে টেপ পাওয়া যায়, সেই গ্রিন কালারের ওয়াটারপ্রুফ টেপটা কমট থেকে 2 ইঞ্চি ছেড়ে আমি লাগিয়ে দেবো স্কোয়ার করে, যেটা ওয়াটারপ্রুফ টেপ, উঠবে না। মনে হয় আজ পর্যন্ত পডকাস্টে এই ধরনের কোনো কেউ বলেনি গ্রিন কালারের টেপ লাগাতে হবে কমটে। না, কমটের চারদিকে গ্রিন কালারের টেপ লাগিয়ে দিন। নর্থ ইস্ট কর্নারে যদি বাথরুম হয়, 2 ইঞ্চি ছেড়ে দিয়ে কমটের চারদিকে একদম স্কোয়ার করে গ্রিন কালারের টেপ লাগিয়ে দিন, যদি নর্থ ইস্ট কর্নার হয়। বা আয়নার থেরাপিটা করতে পারেন। আর খুব প্রচলিত একটা জায়গা আছে যেটা আমরা ওই নুন রাখতে পারি বাথরুমের মধ্যে, নুন, সন্দক লবণ আমরা একটা পাথর বাটিতে বাথরুমের একটা ওয়ালেতে লাগিয়ে রাখতে পারি, বা জানলা থাকলে সেই জানলার উপর রেখে দিতে পারি। 1 মাস ছাড়া ওটা গলে যাবে, আবার ফেলে দেবো, ফেলে দিয়ে আবার ফ্রেশ নুনটা লাগিয়ে দেবো। শুধু নুন, সন্দক লবণ যেটাকে বলি আমরা,
সন্দক লবণ রাখতে পারি, তাতেও বাস্তুদোষ কিছুটা নেগেটিভিটি হয়। আচ্ছা, রান্নাঘর কোন দিকে হয়? রান্নাঘর অবশ্যই সাউথ ইস্ট কর্নার। সাউথ ইস্ট কর্নার হচ্ছে পূর্ব দিক, এই সাউথ ইস্ট কর্নার হচ্ছে অগ্নিকোণ। আচ্ছা, অগ্নিকোণ হচ্ছে ভেনাসকে রিপ্রেজেন্ট করে, শুক্রকে রিপ্রেজেন্ট করে, দক্ষিণ দিক মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই সাউথ ইস্ট কর্নারে আমার অগ্নিকোণ হওয়া উচিত, মানে আগুনের জায়গা হওয়া উচিত রান্নাঘর। কিন্তু এবার সাউথ ইস্ট কর্নারে আমি রান্নাঘর করলাম, তাহলে ওয়াশ বেসিনটা কোথায় লাগাবো? গ্যাসের ওভেনের সঙ্গে যেন ওয়াশ বেসিন না হয়। আমার যে গ্যাসের ওভেনের যে স্ল্যাব রয়েছে সেটা যদি সাউথ ইস্ট কর্নারে আমার লাগানো হয়ে থাকে, তার প্রপোর্শনালি যেন আমার ওয়াশ বেসিন না হয়। ওয়াশ বেসিন শুড বি নর্থ, উত্তর দিকে থাকবে ওয়াশ বেসিনটা। সিঙ্ক যেটাকে বলছি আমি, সিঙ্কটা কিন্তু ওই গ্যাসের ওভেনের সমকক্ষ হবে না, সমান প্ল্যাটফর্মে থাকবে না। অনেকের থাকে দেখবেন গ্যাসের ওভেনের সঙ্গেই সিঙ্ক লাগানো রয়েছে, আপনার কিন্তু 90% নেগেটিভ হয়ে গেল। এবার যারা ভেবে চিন্তে এগুলো করেনি তারা রান্নাঘরে কি রেমেডি করতে পারে? রান্নাঘরের রেমেডি একদম গ্যাসের ওভেনের তলায় খুব সামান্যতম রেমেডি, একটা গ্রিন কালারের কাঁচ নিয়ে আসবে, ওভেনের তলায় ঢুকিয়ে দেবে। গ্রিন কালারের কাঁচ, এমনি যেরকম কাঁচ কিনতে পাওয়া যায়, কাঁচের দোকানে গিয়ে বললে দাদা একটা সবুজ কাঁচ দেবেন, ওভেনের তলা, ওভেন এটা, তার তলায় আমি একটা গ্রিন কালারের কাঁচ রেখে দেবো, বাস মধ্যে নেই না। কিন্তু এবার অনেকে রান্নাঘরের মধ্যে দেখা যায় ফ্রিজ রেখেছে, ওয়াটার পিউরিফায়ার রেখেছে। ওয়াটার পিউরিফায়ার রাখতে হবে কিন্তু নর্থের ওয়ালে, আর ফ্রিজে রাখতে হবে কিন্তু আপনাকে সাউথের ওয়ালে। মিক্সার গ্রাইন্ডার যা কিছু এগুলো সমস্ত সাউথের ওয়ালে, দক্ষিণ দিকের দেয়ালে রাখতে হবে বা দক্ষিণ পূর্ব দিকের দেয়ালে রাখতে হবে, যেহেতু অগ্নিকোণকে রিপ্রেজেন্ট করছে। যেমন শুক্র অগ্নিকোণকে রিপ্রেজেন্ট করছে সাউথ ইস্ট, সাউথ তো মঙ্গলও কিন্তু ফায়ারি প্ল্যানেট, অগ্নিকারক গ্রহ। তাহলে সেই অগ্নিকারক গ্রহের জায়গাতে আপনার ইলেকট্রিক্যাল জিনিসগুলো থাকবে, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল আলাদা হওয়ার। আমার মিটার বক্স কিন্তু আমার সাউথের দিশায় থাকবে। মিটারের যে ঘর, মিটারের ঘর হয় না, সিঁড়ির তলায় করে ফেলি আমরা, যে জায়গা সেফ হবে। যদি সিঁড়ির তলায় দক্ষিণ দিকে হয় তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু সিঁড়ির তলায় দক্ষিণ দিকে যদি না হয়, মারাত্মক প্রবলেম হবে, বারবার জিনিস খারাপ হবে। আপনি দেখবেন এরকম অনেক কম্পিউটার রয়েছে, কম্পিউটার নর্থে নিয়ে বসে কাজ করে, বারবারই কম্পিউটার হ্যাং করে, স্লো হয়ে যায়, খারাপ হয়ে যায়, র্যাম খারাপ হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। নর্থের জায়গাতে যদি আপনার কম্পিউটার থাকে, আপনি সেটা নিয়ে ভুগবেন কনফার্ম। আচ্ছা, অফিসে কাজ করতে বসবো বা কোনো বাচ্চা পড়তে বসবে, কোন দিকে ফেস থাকলে সেটা ভালো? বাচ্চার ক্ষেত্রে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। চেয়ার টেবিলে যদি বসে, চেয়ার টেবিল একদম স্কোয়ার হতে হবে বা রাউন্ড শেপ হতে হবে। কোনা চেয়ার টেবিল হলে হবে না, চারটে কোণ বার করা থাকে, দেখবেন টেবিলের চারটে কোণ রয়েছে। লোহার টেবিল টেবিলে বসলে পড়া হবে না। লোহা হচ্ছে শনিকে রিপ্রেজেন্ট করে, স্টিল কেতুকে রিপ্রেজেন্ট করে। তাহলে স্টিল বা লোহা টেবিল চেয়ারে বসে পড়া যাবে না। কাঠের চেয়ার টেবিলে বসে পড়তে হবে। বিছানায় বসে পড়া যাবে না, বিছানা আমাদের নিদ্রার জায়গা, সুখের জায়গা। ঘুম সবসময় বলে ঘুমো 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 ঘুমো, সবসময় একটা ক্লান্তি ভাব করবে। যারা যারা বিছানায় বসে পড়ে ম্যাক্সিমামই দেখবেন রেজাল্ট বাজে হয়। কারণ আপনি তো অলসতার সঙ্গে, বিছনা আপনার সুখনিদ্রা, সেই সুখনিদ্রার জায়গায় আপনি আপনাকে বুস্ট করে পড়াশোনা করে মাগাপ করার চেষ্টা করছেন, মুখস্থ করার চেষ্টা করছেন। মুখস্থ হবে কি করে? আমার তো শরীর চাইছে না, আমার তো ওটা রিল্যাক্সের জায়গা। যারা দেখবেন সারাক্ষণ বিছানায় বসে আছে তাদের রাত্রিরে ঘুম হয় না। আপনি তৈরি দেখবেন ইনসোমনিয়া হবে, সারাদিন বিছানায় বসে আছে। সেই জন্য বিছানা থেকে নামতে হবে। বিছানা শোয়ার জন্যই আমরা ইউজ করব। আমরা সোফায় বসবো, টেবিল চেয়ারে বসবো, আমার কিছু জায়গায় আমি মাটিতে বসে পড়বো। আমি একটা কার্পেট বিছিয়ে নিই বা একটা মাদুর, আগেকার দিনে মাদুর ছিল, সেই মাদুর এখন তো উঠে গেছে সব, মাদুর বিছিয়ে নিচে বসে পড়বো, জমিতে বসে পড়বো, পূর্ব দিকে মুখ করে পড়বো। পড়ার সময় অবশ্যই আমার টেবিলের ওপর বা আমার নিচেতে একটা গ্রিন কালারের যদি ক্লথ হয় আমি রাখবো, গ্রিন কালার মার্কারি, প্রত্যুৎপন্নমতি, ইমিডিয়েটলি মাগাব হবে ব্যাপারগুলো, তাড়াতাড়ি আপনাকে মুখস্থ করতে সাহায্য করবে। সামনে একটা কাঁচের গ্লাস রাখবো, তাতে জল থাকবে, চাপা দেয়া থাকবে, আমার ঊর্জাটাকেও টানবে, আমার নেগেটিভ অরাটাকেও টানবে। পরদিন সকালবেলা ওই কাঁচের গ্লাসের জলটা নিয়ে গিয়ে আমার এন্ট্রেন্সের মুখে আমি ফেলে দেবো, ফেলে দিয়ে ঝাঁটু দিয়ে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে ফেলে দেবো। কিন্তু সেই ঝাঁটাটা অবশ্যই কিন্তু নারকেল কাঠির ঝাঁটা হতে হবে। আজকালকার যুগে নারকেল কাঠির ঝাঁটা ইউজ করে না কেউ। দেখবেন আগেকার দিনের মানুষ খুব একটা কি সমস্যায় ছিল না, মাটিতে বসে লোক খেত, একদম কাঁসার থালায় খেত। বাবা মা ভাই বোন বাচ্চা কাচ্চা সব একসঙ্গে বসে হই হই করে একটা মায়ের কাপড় বিছিয়ে দেওয়া হতো মাটিতে, বসে সবাই মিলে একসঙ্গে খেত। এত কি হাঁটুর সমস্যা ছিল না, কোমর ছিল? তাহলে মানুষের এখন এত প্রবলেম কেন? বেশি মডার্ন হয়ে গেছি আমরা। মডার্ন তো ডেফিনেটলি ডে বাই ডে আমাদের আপ টু ডেট হতে হবে, কিন্তু আমরা ঐতিহ্যকে ভুলে গিয়ে কোনো কিছু করব না। আপনি এখন আমরা কাঁচের থালাতে খাই না, বাবা মা 51 পরিবার ধ্বংস, শেষ।
ফ্যামিলি বন্ডিং নেই, ছেলে মেয়ে সব পারভার্সনে ভুগছে। আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো রেজাল্ট করছে কিন্তু সে সামাজিক না। আমার দেখা এরকম প্রচুর লোক রয়েছে, বহু বড় বড় লেভেলে চাকরি করে কিন্তু সে সামাজিক না। এত ডাইভোর্স ছিল কেন? ছিল না তখন কি মাঙ্গলিক ছিল না? এখনই কেন মাঙ্গলিক এত এসে গেল কেন? ঘটনাগুলো দেখতে হবে যে আমাদের যে পরবরিশ এবং আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের যে সারাউন্ডিংস ছিল, সেই সারাউন্ডিংস এর মধ্যে ব্যালেন্স ছিল, মানুষের মানসিকতার মধ্যে স্টেবিলিটি ছিল। এখন মানুষ আকাঙ্ক্ষা, জিঘাংসা সব এক সঙ্গে মিশে গিয়ে এক সরলরেখায় আনতে চেষ্টা করে দিয়েছে। জীবন, কর্ম, সংসার, ফ্যামিলি সবগুলোকে এক সরলরেখায় আনা যাবে না। সবার জন্য এক একটা নির্দিষ্ট স্পেস রয়েছে, সেটা আমরা কিন্তু করি না। কেউ সমস্যা বাড়ছে, অসুস্থতার শিকার হচ্ছি কিনা। কাঠের উনুনে মানুষ রান্না করতো, আগেকার দিনে ছিল কয়লার উনুন, কাঠের উনুন ছিল। আজকাল মানুষ গ্যাস, ইন্ডাকশন, মাইক্রোওভেন, এখন আবার ইন্ডাকশন গ্যাসের থেকে মাইক্রোওভেনেই করে নিচ্ছে, আর ডিম সেদ্ধ করে নিচ্ছে, ভাত করে নিচ্ছে, যাই হোক মাইক্রোওভেনেই বসিয়ে দিচ্ছে, করছে, গরম করে নিচ্ছে। মানুষ অসুস্থ হচ্ছে, আপনি দেখুন হচ্ছে কিনা। এত কি রোগ ছিল তখন? কি এত রোগ ছিল? রোগ ছিল কিন্তু তখন এত ডায়াগনোসিস ছিল না। মানুষ মারা গেছে কিন্তু তখনকার দিনে মানুষ কিন্তু এখনো দীর্ঘায়ু হয়ে এখনো বেঁচে আছে, 80 বছর, 85 বছর, 90 বছর। একটা বাচ্চা ছেলেকে আপনি যদি বলেন যে ভাই সাইকেল করে গিয়ে একটুখানি কিছু এনে দে, তখন আমি যেতে পারবো না, প্রচন্ড রোদ্দুর। আগেকার দিনে লোকের দৌড়ে চলে যেত, সাঁতার কাটতো, ফুটবল খেলতো। খেলা উঠে গেছে, মোবাইল ফোন হাতে এসে গেছে। খেলার মাঠে বসেও খেলছে না, মোবাইল ফোন দেখছে। তাহলে অটোমেটিক্যালি তার চোখ এবং অরা সিস্টেম গুলো নষ্ট হবে। সবটাই করব কিন্তু সবটা সামঞ্জস্য করে করব। আচ্ছা, দাম্পত্য সম্পর্ককে আরো মজবুত করার জন্য কি রেমেডি? দাম্পত্য সমস্যাকে মজবুত করার জন্য প্রথম রেমেডি হচ্ছে আমার বাস্তুর যে জায়গাটা আমরা হাজব্যান্ড ওয়াইফ শুই, সেই জায়গাটা পার্টিকুলারলি রেকটিফিকেশন করা দরকার। যে ঘরটায় আমরা শুচ্ছি সেই ঘরটা প্রথম কথা দেখতে হবে যেটা কাঠের খাট আছে কিনা, লোহার খাটে শোয়া যাবে না, জোড়া গদিতে শোয়া যাবে না, জোড়া খাটে শোয়া যাবে না। সেইটা অবশ্যই তার সাউথ ইস্ট কর্নারে হওয়া উচিত। দক্ষিণ দিকে সে মাথা করে যাতে শোয়, উত্তর দিকে তার পা থাকবে। সে যদি নর্থে মাথা করে শোয়, তার মাথার মধ্যে বিভিন্ন রকম, নর্থ তো বললাম জলের ফ্লো, তাহলে মাথার মধ্যে জল বেশি হবে, মানে ইনডাইরেক্টলি বলছি জল হয়তো বেশি হবে না কিন্তু জলের আধিক্য বাড়বে। জলের আধিক্য বাড়া মানে ভারসাম্য নষ্ট হবে। তাহলে সাংসারিক জীবন এবং পারিবারিক জীবনে কিন্তু দাম্পত্য কলহ তৈরি হয়ে যাবে, পারভার্সন তৈরি করে দেবে। যারা নর্থের দিকে দীর্ঘদিন মাথা করে শুচ্ছে তাদের দেখবেন পারিবারিক সমস্যা রয়েছে, বাচ্চার ইস্যু করে দেবে, কনসিভ করতে দেবে না। আর পশ্চিম দিকটা শনি এর জায়গা, শয়তানের জায়গা, সেই জায়গা থেকেও মাথায় চাপ, প্রেশার তৈরি করবে। মানে সাংসারিক জায়গাটাতে তো প্লেজার, স্বামী স্ত্রী তারা অর্ধাঙ্গিনী, একে অপরের ঊর্জা শেয়ার করে। তাহলে সেই জায়গা থেকে আমরা আনন্দ না করে, ভালোবাসা না করে আমরা সেটাকে প্রেশারের জায়গায় নিয়ে আসছি। যদি আমরা পশ্চিম দিকে মাথা করে শুই, নর্থের দিকে আমাকে ভারাক্রান্ত করছে, দুঃখবোধকে টেনে নিয়ে আসছে। কিন্তু দক্ষিণ দিক মঙ্গল, অগ্নি, আগুন, ফায়ার। তাহলে আপনার মধ্যে সবসময় স্পার্ক থাকবে। জীবনযাত্রার মধ্যে স্পার্ক চাই, বেঁচে থাকার মধ্যে আনন্দ চাই। সেই আনন্দ আমি বিভিন্ন রকম ভাবে করতে পারি, লোকের ক্ষতি না করে, মানুষের ক্ষতি সাধন না করে। সেই স্পার্ক মানুষের মধ্যে কমে গেছে, কমপ্লিকেশন চলে আসছে। কিছু ভুল জায়গা বা ভুল চিন্তা শক্তির জন্য বা ভুল অ্যাম্বিশনের জন্য মানুষের জীবন শক্তি কিন্তু কমে যাচ্ছে এবং মানুষ কিন্তু রোগগ্রস্ত। দাম্পত্য শান্তিও নষ্ট হচ্ছে, কারণ দুজনেই তো রোজগার করার দৌড়চ্ছি, কিন্তু দৌড়াতে কেউ কাউকে সময় দিতে পারছি না। আর সময় যদিও বা দিচ্ছি, আমাদের বাস্তুটা ভুল রয়েছে। আমরা যে ঘরটা শুচ্ছি, রাত্রিবেলা ছুটে ছাটে এসে কাজকর্ম করে এসে দৌড়ে রেস্ট করতে গেলে শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, এনার্জি চলে গেল। তখন আর বলতে ইচ্ছে করলো না তোমাকে আজ ভালো লাগছে। এই মানসিকতা নেই, কারণ অটোমেটিক্যালি বাস্তু আমার খারাপ। 2 নম্বর মানসিক স্ট্রেস, 3 নম্বর পয়সার আহিংকা, এক্সপেকটেশন, অফিসের প্রেশার, সবগুলোই কিন্তু ইনক্লুডেড হয়ে রয়েছে। আমাদের ঊর্জা শক্তি নষ্ট করে দিচ্ছে। আমার বলার ইচ্ছা থাকলেও আমার ক্লান্তি ভাব আমাকে ডিমোরালাইজ করছে। আচ্ছা, এই যে আমরা সারাদিন কাজ করি, রাতে গিয়ে যে ঘুমোবো, এখন অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে বেশি দেখা যাচ্ছে যে ঘুম আসছে না, তো তারা কি করতে পারে? এটাকে ইনসোমনিয়া আমরা বলি। ইনসোমনিয়ার খুব ভালো একটা ট্রিটমেন্ট হচ্ছে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে অফিস থেকে ফিরলাম, আমার হাঁটু থেকে পা পর্যন্ত নুন জল করে ধুয়ে ফেলবো। যদি একটা ঈষৎ গরম জল হয়
সেটাই আমি পাটা ধোবো, ফার্স্ট কাজ। এটা রোজ করতে হবে? রোজ করতে হবে। আমরা অফিস থেকে বেরিয়ে এখন তো করি না, করলাম হাতটা, এটা কি নেগেটিভ অরাটাকে রিমুভ করে? নেগেটিভ অরাটাকে বেরিয়ে যাবে। যদি পারি আমি কিছুটা নুন নিয়ে মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে ওটা বাথরুমে ফ্লাশ করে দেবো। রান্নাঘরে থাকা লবণ দিয়ে? রান্নাঘরে যে কোনো লবণ, এক্সট্রা কোনো হেডেক করা যাবে না। এক্সট্রা কোনো হেডেক করলে সেটা নিয়মের মধ্যে যদি চলে আসে সেটা হবে না, হবে না। তাহলে আমরা নিয়ম করবো না, বাউন্ডেশনের মধ্যে যাবো না। স্নানও তো করতে পারে মানুষ রেগুলার? না, এবার না, নুন জলে স্নান রেগুলার করা যাবে না। নুন জলে স্নান রেগুলার করা যাবে না। এবার যার হরোস্কোপেতে চন্দ্রের পজিশন যেরকম আছে সেই অনুযায়ী আমরা বিভিন্ন রকম রেমেডিস করতে পারি। যেমন ধরুন কেউ কেউ কালো তিল দিয়ে স্নান করে, কেউ হলুদ দিয়ে স্নান করে, কেউ কেশর দিয়ে স্নান করে, কেউ কাঁচা দুধ দিয়ে স্নান করে। এবার তার হরোস্কোপে চন্দ্র যে পজিশনে রয়েছে, কি ম্যালিফিক হয়ে রয়েছে, সেই অনুযায়ী তার ইনস্ট্রুমেন্টটা হবে, স্নান করার জায়গাটা হতে পারে। কেউ দেখবেন অনেক রকম বিভিন্ন রকম আফটারসে বিভিন্ন রকম লোশন আছে জলের মধ্যে দিয়ে গা দিয়ে সারাদিন ভর ভর করে একটা গন্ধ বেরোবে, স্নান করে। যার যেরকম পয়সার ক্যাপাসিটি, কারোর কিছু নেই, কিছু করে না, জানে না, কিছু করে না, এমনি জলে স্নান করে ফেলে। ম্যাক্সিমাম লোকই তাই, সময়ও নেই। আজকে তিল নিয়ে এলাম, কালকে তিল নেই, দিলাম না, মাথায় ঢেলে দিলাম। তো এইরকম করলে হবে না। একটা পার্টিকুলার ওয়েতে একটা রিদিম মেনটেন করে করতে হবে। না, আমরা যেমন প্রত্যেকদিন ভাত খাচ্ছি, রাত্রে শুচ্ছি, তেমন এটাও আমাদের ভাত খাওয়া শোয়ার মধ্যে ইনক্লুড করে দিতে হবে, যে এটাও আমার প্রাত্যহিক জীবনের কাজ। আচ্ছা, তো আমি নুন দিয়ে পাটা ধোবো, আমার জলের মধ্যে একটু নুন দিতে আমার কত সময় লাগবে? আমি ধোবো। আমি যদি ভালো থাকতেই পারি, তাহলে আমি যদি এটা করে 1% ভালো থাকা যায়, আমি করবো না কেন? মাথার উপর দিয়ে নুন দিয়ে আমি ফ্ল্যাশ করবো না কেন? আচ্ছা, এই যে আমাদের নজর লাগে, তো এই নজরটাকে সাময়িকভাবে কাটানোর জন্য আমরা কি রেমেডি করতে পারি? প্রথম একটা রেমেডি, খুব ইজিয়েস্ট রেমেডি, অনেকেই করেন। শুকনো লঙ্কা 7টা, একটু ফিটকিরি, একটু হলদে সর্ষে আচ্ছা নিয়ে নিলাম। নিয়ে নিয়ে হাতটাকে জাস্ট এরম করব। আমি 2 হাতে নিলাম, ক্রস করব, পুরো বডি থেকে ক্রস করব। এই ক্রস করে আমরা 7 বার ক্রস করব। ক্রস করে ওটা আমি আগুনে জ্বালিয়ে দেবো। ফিটকিরি, 7টা লঙ্কা, শুকনো লঙ্কা, নিজেরটা নিজেই করলাম। আমার মনে হলো নজর লেগেছে। দেখবেন অনেক সময় এরকম নজর লাগার ব্যবস্থা হয়। শনি মঙ্গলবার এরকম যে কোনো দিন করতে পারেন। শনি মঙ্গলবার পার্টিকুলার কোনো ডেট নেই, করতে পারেন। গোধূলির সময় করলে সব থেকে ভালো, মানে ইভিনিং টাইমে যখন সূর্য অস্ত যাচ্ছে সেই টাইমে করলে সব থেকে বেটার হয়। সেই টাইমে আপনি করতে পারেন। ক্রস করতে হবে, জাস্ট এরম ভাবে করাতে হবে। ক্রস মানে এরম ভাবে করাতে হবে। করলেন 7 বার, করার পর সেটা আগুনে জ্বালিয়ে দিলেন। সেটা থেকে কিছু নজর দোষ কাটে। বাচ্চা ছেলে মেয়েদের জন্য তাদের করা যাচ্ছে না, জায়ফল নিয়ে জায়ফলকে ফুটো করে কালো কার দিয়ে বাচ্চার কোমরে বা গলায় লাগিয়ে দিতে পারেন। দেখুন বাচ্চা অনেক সময় চমকে ওঠে, রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে কেঁদে উঠলো, মা বাবারা সব চিন্তিত হয়ে পড়ে যে এই নজর লেগেছে। তখন ওই একটা জায়ফলকে নিয়ে, জায়ফল পাওয়া যায়, সেই জায়ফলকে ফুটো করে তার মধ্যে একটা কালো কার ঢুকিয়ে কোমরে বা গলায় লাগিয়ে দেবেন, বা নাভি শঙ্খ পরাতে পারেন, যেটাকে গোমতী চক্র বলা হয়, এটাও লাগাতে পারেন। আচ্ছা, মিরাকল রেজাল্ট। সৌন্দর্য বাড়ানোর জন্য কোনো রেমেডি? এটা আজকের যুগে তাহলে বিউটি পার্লার গুলো পেছনে ছুটবে। সৌন্দর্য বাড়ানোর জন্য একটা রেমেডি আমার ক্ষেত্র থেকে আমি বলবো, যেটাকে আমি ফেসিয়াল প্রাণায়াম বলি, সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। রেগুলার বেসিসে যদি কেউ কপালভাতি প্রাণায়াম 5 মিনিট প্র্যাকটিস করে, তাকে কোনোদিন বিউটি পার্লার যেতে হবে না। এটা সুরিত ব্যানার্জি গ্যারান্টি। কপালভাতি প্রাণায়াম যদি রেগুলার বেসিসে 5 মিনিট করে, তাকে কোনোদিন পার্লার যেতে হবে না, ফেসিয়াল করতে হবে না। 15 ডেজ এর মধ্যে তার মুখে স্ক্রিনের গ্লো এসে যাবে। কপালভাতি প্রাণায়াম রেগুলার বেসিসে করতে হবে। প্রত্যেকদিন সকালবেলা, রাত্রিবেলা, সন্ধ্যেবেলা, বিকেলবেলা, সব থেকে ভালো হয় এমটি স্টমাকে করলে কপালভাতি প্রাণায়াম করতে পারেন। বা এই মন্ত্র, এর সঙ্গে সঙ্গে আপনি মন্ত্র পাঠ করতে পারেন, ওম কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সভা। ওম কৃষ্ণায়, কৃষ্ণ তো সব থেকে সুপুরুষ ছিল, ওম কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় শোভা। এই মন্ত্র আপনি 21 বার বা 11 বার চ্যান্ট করতে পারেন। ইউ উইল গেট দ্য মিরাকল রেজাল্ট। আচ্ছা, নেম ফেমকে অ্যাট্রাক্ট করার জন্য, নামের মধ্যে তার নামটাকে দেখতে হবে। সেই নামের মধ্যে কি অ্যালফাবেট রয়েছে দেখতে হবে। দেখবেন যত রকম বড়লোক দেশগুলো রয়েছে, ধরুন দুবাই, যদি আপনি ক্যালকুলেট করেন 5 নাম্বার সংখ্যা আসবে। তাহলে 5 নাম্বার সংখ্যা নামের মধ্যে যদি বেশি করে এনহ্যান্স করা যায়, মানে সংখ্যার মধ্যে আমার ধরুন সুরজিৎ নাম লেখা রয়েছে, তাহলে 5 নম্বর সংখ্যাটা আনতে গেলে একটা অ্যালফাবেট এক্সট্রা করতে হবে। সেটা একটা ক্যালেন্ডারের মাধ্যমে, যারা নিউমেরোলজিস্ট আমরা যেরকম করে থাকি, নামটার মধ্যে কোনো একটা অ্যালফাবেট যোগ করে ওটাকে 5 নিয়ে আসতে হবে। আপনার ফেম বাড়বে, আপনার ফেম বাড়বে। আপনার সাউথের কর্নারে হনুমানজির পিক লাগাতে পারেন, গোল্ডেন ফ্রেমে পঞ্চমুখী হনুমানের লাগাতে পারেন। বা যে হনুমান পাহাড় নিয়ে উড়ে যাচ্ছে, সাউথের দিকে উড়ে যায়, সাউথের থেকেই কিন্তু হনুমানজির নাম আসে, তাহলে সেরকম ধরনের একটা ফটো পিকচার আপনি সাউথের ওয়ালে লাগাতে পারেন, আপনার নেম ফেম হবে।
আচ্ছা, এখন প্রায়শই বাড়িতে দেখা যাচ্ছে যে বাড়ির মাথার উপর আর কি হনুমানজির পতাকা উঠছে, তো এই বিষয়টা দেখুন, পতাকা লাগাতে পারেন, সেটা অ্যাকর্ডিং টু এর কোনো নির্দিষ্ট বাস্তুর কোনো সম্পর্ক নেই, বাস্তু নেগেটিভও হতে পারে। হনুমানজির পতাকা আপনি হট করে নিয়ে এসে বাড়ির মাথায় ছাদে লাগিয়ে দিলেন, সেটা নাও হতে পারে। কতখানি ফ্লোর, কত উঁচু, তার মধ্যে কি নেগেটিভ অরা রয়েছে, কতখানি মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে রয়েছে, সবকিছু কিন্তু ক্যালকুলেশনের মধ্যে রয়েছে। আমি ফট করে নিয়ে এসে একটা কালার করে দিলাম, আমি বাস্তুর মাথার উপর লাগিয়ে দিলাম, সেই বাস্তুর মাথা কিন্তু আপনার ব্রহ্মস্থানের সঙ্গে কানেক্টেড নয়, তো সেটা দেখতে হবে। বাস্তুর যে মাথা, যেখানে আমি পতাকাটা লাগালেন, তার নিচের ঠিক ব্রহ্মস্থান নয়, ব্রহ্মস্থান মানে বাস্তুর মাঝখানটা, তাহলে কিন্তু আপনার ব্রহ্মস্থান এফেক্টেড হবে। কিন্তু আমরা তো এত জানি না, লাগিয়ে দিলাম, করে দিলাম, কিন্তু তার নেগেটিভ অরাগুলো কি হচ্ছে আপনি তো বুঝতে পারছেন না। আপনি তো আজকে বুঝতে পারবেন না, আজকে আমি পতাকা লাগালাম বা যাই কিছু করলাম, পরের দিন সকালে আমার কি এফেক্ট হচ্ছে, ওর জন্য হচ্ছে কিনা আপনি কি করে বুঝবেন? তাহলে সবকিছুই গাজোয়ারি করলে হবে না, সবার মধ্যে একটা রিজন আছে। যেটুকুন করলে করতে পারা যেতে পারে সেটুকুন করুন, বেশি কিছু করলে সমস্যা ডেকেই আনবে, সমস্যা তৈরিই হবে। একটা সমস্যার জায়গায় 10টা সমস্যা এসে হাজির হয়ে যাবে একটা ভুল স্টেপের জন্য। সুতরাং না করতে পারলে কিছু করবো না, করতে পারলে প্রপার করবো, নাহলে করবো না। আবারও আমরা ফিরবো শান্তি ও সৌভাগ্যের নানান টিপস নিয়ে। তবে ততদিন ভালো থাকুন ও নিজের ঘরকে ও পরিবারকে ভালোবাসুন।